আগের দিন আমরা সারফেস টেনশন চ্যাপ্টারটার থিওরি নিয়ে আলোচনা করেছি। আজকে এই চ্যাপ্টারটার থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। তো ফার্স্ট যে এমসিকিউটা বলেছে সেটা কি জানতে চেয়েছেন, দি ডাইমেনশনাল ফর্মুলা অফ সারফেস টেনশন ইজ। সারফেস টেনশনের ডাইমেনশনাল ফর্মুলাটা কি? দেখো, সারফেস টেনশনের ফর্মুলা যেটা দেখেছিলাম আমরা, সারফেস টেনশন টি ইজ ইকুয়াল টু কি, এফ ডিভাইডেড বাই এল, অর্থাৎ ফোর্স পার ইউনিট লেন্থ। ফোর্সের ডাইমেনশন কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2, আর এল অর্থাৎ লেন্থ এর ডাইমেনশন কি, এল। তাহলে এল এল এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে টি এর ডাইমেনশন বা সারফেস টেনশনের ডাইমেনশন হয়ে যাবে এম টি টু দি পাওয়ার -2। তাহলে কোন অপশানটা কারেক্ট হবে এখানে? অপশন বি, এম টি টু দি পাওয়ার -2। সেকেন্ড এমসিকিউটাতে জানতে চেয়েছে, দ্য এসআই ইউনিট অফ সারফেস টেনশন ইজ। সারফেস টেনশনের এসআই ইউনিটটা কি? দেখো, একটু আগে যে ফর্মুলাটা লিখলাম, সারফেস টেনশন টি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল, এখান থেকে আমরা সারফেস টেনশনের এসআই ইউনিটটা বের করতে পারি। ফোর্সের এসআই ইউনিট কী হয়, নিউটন। লেন্থের এসআই ইউনিট হচ্ছে মিটার। তাহলে সারফেস টেনশনের ইউনিট হয়ে যাচ্ছে নিউটন, মিটারটা উপরে গেলে হয়ে যাবে মিটার ইনভার্স। তাহলে সারফেস টেনশন টি এর ইউনিট হয়ে যাচ্ছে নিউটন মিটার ইনভার্স। তাহলে সেকেন্ড যে এমসিকিউটা আছে তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিউটন মিটার ইনভার্স। থার্ড জানতে চেয়েছে আমাকে, সারফেস টেনশন ইজ বেসিক্যালি, সারফেস টেনশনটা বেসিক্যালি কী? দেখো, আগের দিন আমরা পড়েছি থিওরিতে যে সারফেস টেনশনটা সারফেস এনার্জির সঙ্গে সমান হয়। সারফেস টেনশন ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, সারফেস এনার্জি। সারফেস এনার্জি। এখন সারফেস এনার্জিটা কি? সারফেস এনার্জি আমরা কাকে বলি? সারফেস এনার্জিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট এরিয়া। তাহলে সারফেস এনার্জিটা হচ্ছে, আমরা লিখতে পারি পোটেনশিয়াল এনার্জিটাও ওয়ান টাইপ অফ এনার্জি। তাহলে সারফেস এনার্জিটাকে আমরা লিখতে পারি এনার্জি পার এরিয়া। তাহলে সারফেস টেনশনটা সারফেস এনার্জির সঙ্গে সমান হচ্ছে, আবার সারফেস এনার্জিটা হচ্ছে কি, এনার্জি পার এরিয়া। তাহলে অ্যাকচুয়ালি সারফেস টেনশনটা কার সঙ্গে সমান হচ্ছে, এনার্জি পার এরিয়ার সাথে। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে এনার্জি পার এরিয়া, অপশন ডি। ফোর্থ এমসিকিউ যেটা আছে সেটাতে কি জানতে চেয়েছে, ইফ এ লিকুইড ক্যান ওয়েট এ গিভেন সলিড অ্যান্ড ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ফর দ্যাট পেয়ার অফ লিকুইড অ্যান্ড সলিড, দেন থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। অপশন বি হচ্ছে থিটা লেস দেন 90 ডিগ্রি। অপশন সি হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। অপশন ডি হচ্ছে থিটা টেন্ডস টু ইনফিনিটি। কারণ সবগুলো অপশন এ করা আছে, এটা হবে বি, এটা সি, এটা হচ্ছে অপশন ডি। কোনটা কারেক্ট হবে? দেখো, আগের দিনই বলেছি, যখন একটা লিকুইড একটা সলিড সারফেসকে ভেজাতে পারে তখন অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা হয় লেস দ্যান 90 ডিগ্রি। দেখো, বলেছিলাম একটা সলিডের ওপর যদি একটা লিকুইড ড্রপ, যদি ওয়াটার ড্রপকে রাখি, সেটা ওভাল শেপ নেয়। ওভাল শেপ হলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কোনটা? পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে এইটা বা এইটা। এই যে লিকুইড এবং সলিডের মধ্যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে এখানে। তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টে যদি আমরা একটা স্পর্শকটা নিই, তাহলে সেই স্পর্শকটা লিকুইডের মধ্য দিয়ে যে কোণ করবে সেটা হচ্ছে কি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা। তাহলে দেখো, ওয়াটার এবং এটা ধরো কোনো একটা সারফেসের ওপর ওয়াটার ড্রপটাকে রেখেছো, তার মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটাটা কি হচ্ছে, লেস দ্যান 90 ডিগ্রি। আর আমরা জানি এই ওয়াটার কী করতে পারে, একটা সারফেসকে ভেজাতে পারে। যদি গ্লাসের ওপর রাখি তাহলে গ্লাসটাকে ভেজাতে পারে, তাহলে সেই যেহেতু ভেজাতে পারে তখন অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কত হচ্ছে, লেস দ্যান 90 ডিগ্রি। অলওয়েজ যদি একটা লিকুইড যদি একটা সারফেসকে, সলিড সারফেসকে ভেজাতে পারে, তাহলে অলওয়েজ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কী হবে, লেস দ্যান 90 ডিগ্রি। আর যদি ভেজাতে না পারে তাহলে গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে। যেমনটা দেখেছো, একটা গ্লাসের মধ্যে যদি একটা মার্কারি ড্রপকে রাখি, পারদের ফোঁটাকে একটা রাখি, তাহলে সেই মার্কারি কী করতে পারে না, গ্লাসকে ভেজাতে পারে না। তখন অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত হয়, লেস দ্যান 90 ডিগ্রি। কিন্তু এখানে জানতে চেয়েছে যে ভেজাতে পারে তার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত হবে, এটা হবে লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট।
5 নম্বর এমসিকিউটাতে কি জানতে চেয়েছে, ফর এ গিভেন পেয়ার অফ লিকুইড অ্যান্ড সলিড ইফ দ্য লিকুইড ক্যান ওয়েট দ্য সলিড অ্যান্ড ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট দেন। একই জিনিস জানতে চেয়েছে এমসিকিউ 4-এ যেটা জানতে চেয়েছিল এখানেও একই জিনিস জানতে চেয়েছে। ফর এ গিভেন পেয়ার অফ লিকুইড অ্যান্ড সলিড, একটা নির্দিষ্ট পেয়ার অফ তরল এবং কঠিন পদার্থের জন্যে যদি তরল পদার্থটা ওই কঠিন পদার্থকে ভেজাতে পারে তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কী হবে, অলওয়েজ লিকুইড মেনিসকাসটা কী হয়, কনকেভ হয়, আর কনকেভ আপওয়ার্ড হয়, অ্যান্ড থিটা হয় কি লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে দেখো থিটা লেস দ্যান 90 ডিগ্রি দুটো অপশানে আছে, কিন্তু লিকুইড মেনিসকাসটা কেমন হয় সেটাও আমাকে দেখতে হবে এখানে। আগেরটাতে শুধু অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা জানতে চেয়েছিল, আর শেপ অফ লিকুইড মেনিসকাস মানে তরলের উপরিতলের সারফেসটার আকৃতি কেমন হবে সেটা কিন্তু আগের এমসিকিউ 4 নম্বরটাতে জানতে চাইনি। 5 নম্বরটাতে শেপ এবং অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট দুটোই জানতে চেয়েছে। শেপটা কেমন হয়, দেখো একটা ক্যাপিলারি টিউবের মধ্যে দেখেছি, ক্যাপিলারি টিউবের মধ্যে যদি আমরা এটা ধরো ক্যাপিলারি টিউব, তার মধ্যে যখন ওয়াটার রাইজ করে, মানে দেখো বলে দিয়েছে কোন ধরনের লিকুইড নেব, ক্যাপিলারি টিউব মানে ধরো গ্লাসের টিউব একটা, এবং কোন ধরনের লিকুইড নেওয়া হয়েছে, যে লিকুইড এই সলিডটাকে ভেজাতে পারে, অর্থাৎ ধরো ওয়াটার নেওয়া হয়েছে। তাহলে তখন শেপটা কেমন হয়, উপরের মেনিসকাসের দেখো কনকেভ হয়, কনকেভ আপওয়ার্ড বা অবতল হয়, এবং অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা তো জানো লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে এখানে অপশন এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর যে এমসিকিউ সেটাতে কি জানতে চেয়েছে, দেখো হোয়েন এ ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস আর ইজ ডিপড ইন্টু এ লিকুইড দি রাইজ অফ দ্য লিকুইড ইন দ্য টিউব ইজ এইচ। ইফ দ্য ক্যাপিলারি টিউব অফ সেম মেটেরিয়াল বাট অফ রেডিয়াস 2r be dipped into the liquid then rise of the liquid is। কি জানতে চেয়েছে, একটা লিকুইডের মধ্যে একটা, এখানে ধরো একটা পাত্রে লিকুইড আছে, এখানে কি করা হয়েছে, একটা ক্যাপিলারি টিউবকে ডোবানো হয়েছে, আর রেডিয়াসের একটা ক্যাপিলারি টিউবকে মধ্যে ডোবানো হয়েছে, রেডিয়াস কত ছিল, স্মল আর। তাহলে কি হবে, এই যে লিকুইড সেটা ক্যাপিলারি টিউবের মধ্যে কিছু একটা হাইট অবধি উঠবে, সেই হাইটটা কতটা উঠেছে বলেছে, এইচ হাইট উঠেছে। এখন একই মেটেরিয়ালের তৈরি একটা অন্য একটা ক্যাপিলারি টিউব, আর একটা ক্যাপিলারি টিউব নেওয়া হয়েছে, সেটা কি সেম ম্যাটেরিয়ালে তৈরি, কিন্তু যার রেডিয়াস হচ্ছে কি 2r, এর ডাবল রেডিয়াসের একটা ক্যাপিলারি টিউবকে ডোবানো হয়েছে ওই সেম লিকুইডের মধ্যে। তাহলে কি এর মধ্যেও কিছু লিকুইড কিছুটা হাইট অবধি উঠবে, ধরো এই হাইট অবধি উঠলো। এখন জানতে চেয়েছে এই হাইটটা কত হবে। প্রথমে যদি এইচ হাইট ওঠে, আর রেডিয়াসের ক্যাপিলারি টিউবে যদি স্মল এইচ হাইট ওঠে, তাহলে 2r রেডিয়াসের ক্যাপিলারি টিউবে কত হাইট উঠবে। আমি ধরছি এটা এইচ ড্যাশড হাইট অবধি উঠবে। এখন আগের দিন যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম, দেখো আগের দিন পড়েছি যে ক্যাপিলারি টিউবের রেডিয়াস যদি বাড়ে তাহলে ক্যাপিলারি রাইজের যে হাইট অবধি লিকুইড ক্যাপিলারি টিউবে ওঠে সেই হাইটটা কমে যায়। সেটা কোন ফর্মুলা থেকে পেয়েছিলাম, এইচ ইজ ইকুয়াল টু কী হয়, 2t cos থিটা বাই রো আর জি। তাহলে যখন আর রেডিয়াস ছিল তখন কি এইচ হচ্ছে কত, এইচ ইজ ইকুয়াল টু 2t cos থিটা বাই রো আর জি। তাহলে যখন আরটাকে 2r করে দেওয়া হলো তখন হাইটটা কত হবে, এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু, বাকি সব কোয়ান্টিটি তো একই আছে কারণ সেম মেটেরিয়াল রেখেছি। তাহলে ওই সলিড এবং লিকুইডের মধ্যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা এর মান 1, সারফেস টেনশন টি এর মান 1, রো অর্থাৎ ডেন্সিটি 1 আছে, জিও 1 আছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, শুধুমাত্র পরিবর্তন হয়েছে আরটার। তাহলে নতুন যে হাইট হবে 2r রেডিয়াসের ক্যাপিলারি টিউবে লিকুইড যে হাইট অবধি উঠবে সেটা যদি এইচ ড্যাশ হয় তাহলে এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু লিখতে পারি 2t cos থিটা বাই রো, আরটা কী হয়ে যাবে এখানে 2r ইন্টু জি। তাহলে এটাকে কি লিখতে পারি, দেখো 2t cos থিটা
বাই রো আর জি, এটাই কি ছিল এইচ, 2t cos থিটা বাই রো আর জি, এটা ছিল কি এইচ, শুধুমাত্র এখানে এই 2 ফ্যাক্টরটা এক্সট্রা, তাহলে এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু কী হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2। তাহলে রেডিয়াস যদি দ্বিগুণ করা হয় তাহলে কত উচ্চতা অবধি উঠবে, এইচ বাই 2 উচ্চতা অবধি উঠবে। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন সি, এইচ বাই 2। এমসিকিউ নাম্বার 7 কি জানতে চেয়েছে, হুইচ ফোর্স ইজ রেসপন্সিবল ফর দ্য সারফেস টেনশন প্রপার্টি অফ লিকুইড, অ্যাডিসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। অ্যাডিসিভ ফোর্সটা কি আগের দিন পড়েছি, যে দুটো ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউলের মধ্যে যে ফোর্স, ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটাকে বলা হয় অ্যাডিসিভ ফোর্স। আর সিমিলার কাইন্ড অফ মলিকিউলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কি হয়, কোহেসিভ ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স তোমরা জানো, গ্র্যাভিটেশনাল ফোর্স কি, যে ফোর্স দ্বারা কোনো একটা অবজেক্টকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে দুটো চার্জ পার্টিকেল নিজেদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এখানে সারফেস টেনশন প্রপার্টিটার জন্য কোন ফোর্স দায়ী, সারফেস টেনশন প্রপার্টিটা কি, লিকুইডের প্রপার্টি, তাহলে লিকুইডের মলিকিউলগুলো কি সব সেম, তাহলে সেম কাইন্ড অফ মলিকিউলের মধ্যে যে ফোর্স সেটা কি কোহেসিভ ফোর্স। তোমরা জানো সারফেস টেনশন আমরা আগের দিন আলোচনা করছি হচ্ছে মলিকিউলার ফিনোমেনা। এখন যেহেতু একটা লিকুইড, যদি একটা নির্দিষ্ট লিকুইড নিই তাহলে তার সমস্ত মলিকিউলগুলো কি সেম, তাহলে সেম কাইন্ড অফ মলিকিউলের মধ্যে যে ফোর্স সেটাকে আমরা কী বলি, কোহেসিভ ফোর্স। তাহলে সারফেস টেনশন এই প্রপার্টিটার জন্য দায়ী কোন ফোর্স, কোহেসিভ ফোর্স। এবং অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। টিনি ইনসেক্ট ক্যান ওয়াক অন দ্য সারফেস অফ ওয়াটার ডিউ টু, মানে ছোট্ট ছোট পোকাগুলো জলের সারফেসের ওপর খুব সহজে চলে বেড়াতে পারে, কিসের জন্যে, বায়ান্সি প্লবতা বলের জন্যে, সারফেস টেনশনের জন্যে, বায়ান্সি এবং সারফেস টেনশন উভয়ের জন্যে, বায়ান্সি এবং সারফেস টেনশন কোনোটার জন্যই নয়। কোনটা হবে সঠিক উত্তর, সারফেস টেনশনের জন্য। শুধুমাত্র সারফেস টেনশন নয়, বোথ বায়ান্সি অ্যান্ড সারফেস টেনশন। বায়ান্সি মানে কোনো একটা অবজেক্টকে, প্লবতা বল কাকে বলি, কোনো একটা অবজেক্টকে যদি একটা তরলের মধ্যে নিমজ্জিত করি, ডোবাই, তাহলে সে কিছু পরিমাণ তরলকে অপসারণ করে, এবং যে পরিমাণ তরলকে অপসারণ করে তার ওজনের সমান পরিমাণ বল ওই অবজেক্টটার উপর দিকে কাজ করে। যেমন একটা বল নিয়ে, একটা ফুটবলকে নিয়ে যদি জলের মধ্যে তুমি ডোবানোর চেষ্টা করো, দেখবে উপর দিকে একটা জল ওই ফুটবলের উপর একটা উপর দিকে বল দিচ্ছে, সেই বলটাকে বলা হয় কি, বায়ান্সি। আর সারফেস টেনশনের জন্য আগের দিনই বলেছি যে সারফেস টেনশনের জন্য ছোটো ছোটো মাকড়সা বা মাকড়সা জাতীয় ছোটো পোকাগুলো জলের মধ্যে খুব সহজে চলাফেরা করতে পারে। তাহলে বায়ান্সি একটা উপর দিকে বল দিচ্ছে, এবং সারফেস টেনশন জন্য লিকুইডের যে সারফেসটা মুক্ত তল, সেই মুক্ত তলটা একটা স্ট্রেচড মেমব্রেন বা টান করা পর্দার মতো বিহেভ করে। তাহলে এই দুটো প্রপার্টির জন্যই কী করতে পারে, টিনি ইনসেক্ট ওয়াটারের সারফেসের উপর খুব সহজে চলে বেড়াতে পারে। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো এমসিকিউ নাম্বার 9, দ্য রাইজ অফ লিকুইড ইন এ ক্যাপিলারি টিউব ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, রাইজ অফ লিকুইড কী পরিমাণ রাইজ হয় বা ফল হয় কোন ফর্মুলা থেকে পাই, এইচ ইজ ইকুয়াল টু 2t cos থিটা বাই রো আর জি। তাহলে কার সাথে প্রপোর্শনাল, টি এর সাথে এবং কস থিটার সাথে। তাহলে এখানে দেখো কোন অপশানটা আছে, দি রেডিয়াস অফ দ্য টিউব আর এর সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল নয়, তাহলে এটা হবে না। অপশন বি কি, দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড রো এর সাথেও কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে অপশন বিও হবে না। দ্য সারফেস টেনশন অফ দ্য লিকুইড অর্থাৎ টি এর সাথে কি ডিরেক্টলি প্রপোর্শনাল, টি বাড়লে এইচ কী হবে, বাড়বে, তাহলে এইচের সাথে টি এর সাথে এইচ কি ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে অপশন সি হবে। দি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর সাথে দেখো জিটা নিচে আছে, জি বাড়লে কী হবে, এইচ কমবে, তাহলে এর সাথে এইচের সাথে জি হচ্ছে
ইনভার্সলি প্রপোর্শনাল, ডিরেক্টলি নয়, তাহলে অপশন ডিও হবে না, তাহলে সি হয়ে যাবে আমাদের উত্তর। লাস্ট যে এমসিকিউ সেটা দেখো, a liquid rises to a height h in a capillary tube of cross sectional area A. To what height will the liquid rise in a capillary tube of same material but of cross sectional area 4A? দেখো একটু আগে যে এমসিকিউটা করলাম, এমসিকিউ নাম্বার 6, এটা সেই একই রকম। শুধুমাত্র দেখো এমসিকিউ নাম্বার 6-এ বলা হয়েছিল কি, দুটো রেডিয়াসটার পার্থক্য ছিল, রেডিয়াস একটার ছিল আর, একটার ছিল 2r, তাহলে প্রথমটাই যদি এই উচ্চতা ওঠে, সেকেন্ডটাই কত উচ্চতা উঠবে সেটা জানতে চেয়েছিল। আর এমসিকিউ নাম্বার 10টাই যেটা বলে দিয়েছে, সেটা রেডিয়াস না বলে বলে দিয়েছে ক্রস সেকশনাল এরিয়া। প্রথমটার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এ, এবং দ্বিতীয় যে ক্যাপিলারি টিউব তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 4A। তাহলে ক্রস সেকশনাল এরিয়া আমরা তো জানি, ফর্মুলা থেকে কি জানি, এইচটা কিসের কিসের ওপর নির্ভর করে, 2t cos থিটা বাই রো আর জি, তাহলে আর এর উপর নির্ভর করে, রেডিয়াসের ওপর। এখন দেখো ক্রস সেকশনাল এরিয়া এ ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, যে ক্যাপিলারি টিউবটা আমরা নিয়েছি, ক্যাপিলারি টিউবটা কি, ক্রস সেকশনটা কি স্ফেরিক্যাল, এরকম ক্যাপিলারি টিউবটা, এই জায়গাটা হচ্ছে ক্রস সেকশন, এটা হচ্ছে ক্রস সেকশন, তাহলে ক্রস সেকশনটা কি স্ফেরিক্যাল, তাহলে রেডিয়াস যদি আর হয়, ক্রস সেকশন এরিয়া এ ইজ ইকুয়াল টু কী হবে, পাই আর স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো আর ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, রুট ওভার অফ এ বাই পাই, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ বাই পাই। তাহলে এখানে এই যে আর এর জায়গায় এই আর এর মানটা আমরা বসিয়ে দেবো, যেহেতু এখানে আর না দিয়ে আমাকে ক্রস সেকশনাল এরিয়াটা দিয়েছে, তাহলে আর এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে কি পাবো আমরা, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ বাই পাই বসাবো। তাহলে আমরা পাবো এইচ ইজ ইকুয়াল টু 2t cos থিটা বাই রো, আর এর জায়গায় কী বসাবো, রুট ওভার অফ এ বাই পাই ইন্টু জি। দেখো রুট পাইটা উপরে চলে যাবে, তাহলে এইচ এর ফর্মুলা যেটা পাবো এ এর আকারে, সেটা কী হবে, 2t cos থিটা রুট পাই ডিভাইডেড বাই রো রুট ওভার অফ এ ইন্টু জি। তাহলে দেখো এখানে সমস্ত কিছু একই আছে, যেহেতু একই লিকুইড এবং সলিড ব্যবহার করা হয়েছে, তাহলে থিটাটা এক ওই লিকুইড সলিড পেয়ারের জন্যে, টিটাও এক, রোটাও এক, জিটাও এক, শুধু আর পাইটা তো কনস্ট্যান্ট। তাহলে শুধুমাত্র পরিবর্তন হয়েছে কার, এ বা ক্রস সেকশনাল এরিয়াটার পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আমরা এইচ ইজ ইকুয়াল টু পেলাম 2t cos থিটা রুট পাই রো রুট ওভার অফ এ ইন্টু জি। এখন দ্বিতীয় যে টিউবটা ব্যবহার করা হয়েছে, সেখানে কি করা হয়েছে, ক্রস সেকশনাল এরিয়াটা এ না রেখে 4A করা হয়েছে, তাহলে সেখানে এইচ ড্যাস্ট ইজ ইকুয়াল টু কত হবে, 2t cos থিটা রুট পাই ডিভাইডেড বাই রো ইন্টু রুট ওভার অফ এর জায়গায় কী হবে, 4A ইন্টু জি। তাহলে দেখো এখানে রুট 4 ছাড়া বাকি অংশটা হচ্ছে কি এইচ, তাহলে এইচ ড্যাস্ট ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, লেফট সাইডে লিখছি আমি,
দেখো এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু কী লিখবো, আমি পরিষ্কার করে নিই সাইডটা। এখানে আমরা এইচ ড্যাশ, এখান থেকে আমরা পাচ্ছি কি এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু, দেখো √4টা বের করে নিলে কত আসবে, 1/2 ইন্টু বাকি পার্টটা কী হবে 2t cos থিটা ডিভাইডেড বাই √a ইন্টু জি। এখন এই যে পার্টটা, এই টার্মটাই কি, এই টার্মটাই ছিল এইচ, তাহলে এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, হাফ ইন্টু এইচ বা h/2। তাহলে এখন 4a ক্রস সেকশনাল এরিয়া যুক্ত ক্যাপিলারি টিউবে ওয়াটার, ওই লিকুইডটা কোন হাইট অবধি রাইজ করবে, h/2 হাইট অবধি। তাহলে অপশন ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এই 10টা এমসিকিউ এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, এবং নিচে কিছু সাবজেক্টিভ কোশ্চেন দেওয়া আছে। দেখো সাবজেক্টিভ কোশ্চেন কিছু দেওয়া আছে এখানে, সাবজেক্টিভ কোশ্চেনগুলো তোমাদের আগের দিনে যে নোটটা আমি দিয়েছি সেখানে এই সাবজেক্টিভ কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এই সাবজেক্টিভ কোশ্চেনগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করবে। দেখো ফার্স্ট যেটা বলা আছে, ডিফাইন দ্য টার্ম সারফেস টেনশন। সারফেস টেনশন এর সংজ্ঞা দাও। রাইট ডাউন ইটস এসআই ইউনিট, এর এসআই ইউনিট কী। রাইট ডাউন ইটস ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা বের করতে বলেছে। নাম্বার 2 কী বলেছে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডিসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স করিয়েছি আগের দিন। হুইচ ফোর্স আউট অফ দিস ইজ রেসপন্সিবল ফর সারফেস টেনশন, কোন ফোর্সটা সারফেস টেনশনের জন্য দায়ী, একটু আগেই বললাম কোহেসিভ ফোর্স। নাম্বার 3 কি, হোয়াট ইজ সারফেস এনার্জি অফ এ লিকুইড, সারফেস এনার্জি কী সেটা জানতে চেয়েছে। হোয়াট ইজ ইটস রিলেশন উইথ সারফেস টেনশন, দেখো এমসিকিউ করানোর সময় বললাম যে সারফেস টেনশনটা এবং সারফেস এনার্জির মধ্যে রিলেশন কি, সারফেস টেনশন সারফেস এনার্জির সঙ্গে সমান হয়। 4 নাম্বারটা কি জানতে চেয়েছে, দ্য মেনিস্কাস অফ এ ওয়াটার ইন গ্যাস ইন ক্যাপিলারি টিউব ইজ কনকেভ হোয়াইল দ্যাট অফ মার্কারি ইজ কনভেক্স, এক্সপ্লেন। মানে যখন ক্যাপিলারি টিউবে ওয়াটারকে রাখা হয়, যখন ক্যাপিলারি টিউবে ওয়াটার রাইজ করে তখন তার উপরের মুক্ততলটা কেমন হয়, কনকেভ হয়, কিন্তু যদি মার্কারি থাকে তখন কেমন হয়, কনভেক্স হয়। এটা কেন হয় এটা এক্সপ্লেন করতে বলেছে। দেখো আগের দিন যেখানে বলেছি সেই থিওরি থেকে তোমরা খুব সহজে এক্সপ্লেন করতে পারবে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট দিয়ে। ডিফাইন দ্য টার্ম অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের সংজ্ঞা জানতে চেয়েছে। অন হোয়াট ফ্যাক্টরস ডাজ ইট ডিপেন্ডস, কোন কোন জিনিসের উপর এটা নির্ভর করে। নাম্বার 6 কি, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিলারিটি, ক্যাপিলারিটি বলতে কী বোঝো। রাইট ডাউন দ্য ফর্মুলা ফর দ্য রাইজ অফ এ লিকুইড ইন এ ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি টিউবে রাইট ডাউন দ্য ফর্মুলা ফর দ্য রাইজ অফ এ লিকুইড ইন এ ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি টিউবে কি হাইট অবধি তরল ওঠে সেটার ফর্মুলাটা লিখতে বলেছে। অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু কী হয় ফর্মুলাটা জানো, 2t cos থিটা বাই ρr/g। ফর্মুলাটা লিখতে বলেছে, যেখানে প্রতিটা টার্ম তোমাকে ফর্মুলাটা লিখে বলে দিতে হবে যে টি হচ্ছে সারফেস টেনশন, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, রো হচ্ছে লিকুইডের ডেন্সিটি, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব, এবং জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এরকম যে থিওরিটা দিয়েছিলাম সেই থিওরি থেকেই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে। 7, 8, 9, 10, 11খানা কোশ্চেন আছে, তোমরা এই কোশ্চেনগুলো পরীক্ষার জন্য রেডি করবে।